17 সেপ্টেম্বর 2024। সেদিন প্রায় সন্ধ্যার দিকে দীপা নামের একটি যৌনকর্মীর কাছে একটি কল যায়। দীপা যখন কলটি তোলে তখন ফোনের ওইপার থেকে একটি ছেলের গলার স্বর শোনা যায়। ছেলেটি বলে, আমি আপনাকে একটি লোকেশন পাঠাচ্ছি, আপনি খুব তাড়াতাড়ি এই লোকেশনে চলে আসুন। এখন আপনারা তো বুঝতেই পারছেন সেই যৌনকর্মীটিকে কেন ডাকা হচ্ছে, কারণ এটাই তো তাদের জীবিকা। রাত হোক কিংবা দিন, যখনই তাদের ডাক আসে তখনই তাদের সেই লোকেশনে ছুটে যেতে হয়। তাই দীপা সময় নষ্ট না করে রাত প্রায় 8:30 নাগাদ সেই লোকেশনে পৌঁছে যান। তারপর সেই লোকেশনে পৌঁছানোর পর সেই যৌনকর্মীর সাথে যা করা হয় তা শোনার পর আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটি পুরোটা দেখলে সবকিছু জানতে পারবেন। তো সেই রাত থেকে সেই যৌনকর্মীটির কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর তার পরের দিন অর্থাৎ 18 সেপ্টেম্বর বুধবারে সেই লোকেশনের পাশে একটি কনস্ট্রাকশন সাইডে একটি সুটকেসের মধ্যে সেই যৌনকর্মীটির দেহের 32টি টুকরো পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, সেই রাতে সেই যৌনকর্মীটির সাথে ঠিক কী করা হয়েছিল, আর কি এমন কারণে তার দেহটিকে 32 টুকরো করে ফেলে দেওয়া হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট। চেন্নাইয়ের একটি জায়গা থোরাইপাক্কাম, সেখানে একটি ফ্ল্যাটে একটি ছেলে থাকতো। সেই ফ্ল্যাটে ছেলেটি একাই ছিল, কারণ তার মা বাবা কিছুদিন আগেই কাজের সূত্রে বাইরে গিয়েছিল আর শুক্রবারে তাদের ফ্ল্যাটে ফেরার কথা। তো ফ্ল্যাটে একা থাকাকালীন সেই ছেলেটি ভাবে, ফ্ল্যাট তো একদম খালি, যদি কোনো মেয়েকে ডেকে আনা হয় তাহলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। সেই ছেলেটি তখনই নিজের ফোন ওঠায় এবং গুগলে গিয়ে কল গার্লস নিয়ার মি এরকম কিছু লিখে সার্চ করে। আর তখনই সে একটি মেয়ের নম্বর পেয়ে যায়। সেই মেয়েটিকে দেখে তার পছন্দ হয়ে যায়। মেয়েটির বয়স ছিল মোটামুটি 35 বছর আর তার নাম ছিল দীপা। ছেলেটি এবার সেই নম্বরে কল করে এবং তার লোকেশনে আসতে বলে। এরপর রাত প্রায় 8:30 নাগাদ দীপা সেই ফ্ল্যাটে চলে আসে। ফ্ল্যাটে এসে দেখে সেই ছেলেটি একা ফ্ল্যাটে আছে। ছেলেটির নাম ছিল মণিকন্দন। তো সেই রাতে তাদের যা করার সব করা হয়ে যায়। এরপর যখন সকাল হয় তখন মণিকন্দন দীপাকে টাকা দেয়, 2000 টাকা, আর এখান থেকেই গেম শুরু হয়ে যায়। দীপা বলে, 2 নয়, আমার আরও 12,000 টাকা চাই। এই কথা শুনে মণিকন্দন তো অবাক হয়ে যায়। সে এখন এত টাকা কোথায় পাবে, আর তার কাছে তো এত টাকা নেই। আর এমনিতেই সে একটু ভয়ে ভয়ে ছিল, কারণ সে মেয়েটিকে নিজের ফ্ল্যাটে ডেকেছিল। আশেপাশের সকলে যদি এসব ব্যাপারে জেনে যায় তাহলে তো তার মান সম্মান বলে কিছু থাকবে না। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। টাকা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এদিকে দীপা 12,000 টাকা না নিয়ে ছাড়বে না, আর ওদিকে মণিকন্দনের কাছে অত টাকাও ছিল না। এরপর মণিকন্দন তো আরও ভয় পেয়ে যায়। মেয়েটিকে টাকা না দিলে সে যদি বাইরে গিয়ে সবাইকে বলে দেয় যে মণিকন্দন তাকে বাড়িতে ডেকে এনে তার সাথে এসব করেছে, তাহলে সে সমাজে মুখ দেখাবে কিভাবে? আর তার মা বাবা এসব জানতে পারলে তাকে তো বাড়ি থেকে বের করেই দেবে। এসব ভাবতে ভাবতে তার মাথা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তখনই সে হাতের কাছে একটি হাতুড়ি দেখতে পায়। সেই হাতুড়িটি তোলে এবং দীপার মাথায় সেটি দিয়ে বাড়ি মারে। শুধু একবার নয়, দীপার মাথায় সে হাতুড়িটি দিয়ে অনেকবার বাড়ি মারে, যতক্ষণ না সে মারা যায়। এরপর কিছুক্ষণের মধ্যে দীপা মাটিতে লুটিয়ে পড়ে। মণিকন্দন পয়সার জন্য দীপাকে মেরে ফেলে। আসলে পয়সার জন্য নয়, সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, সেই কারণেই দীপাকে সে হত্যা করে। এরপর মণিকন্দন দীপার নিথর দেহটিকে তুলে ওয়াশরুমে নিয়ে যায় এবং দীপার ফোন সুইচ অফ করে দেয়। তখনও মণিকন্দন বুঝতে পারছিল না যে সে কি করে ফেলেছে। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ভয়ের বশবর্তী হয়ে একটি মেয়ের যে প্রাণ কেড়ে নিয়েছে সেদিকে তার ভ্রুক্ষেপই ছিল না। এরপর কেস আরও খারাপ হয়ে যায়। তখনই মণিকন্দনের কাছে একটি কল আসে। কলটি করেছিল তার বাবা। তার বাবা বলে, আমরা শুক্রবারের বদলে বৃহস্পতিবারেই ফ্ল্যাটে ফিরছি। এই কথা শুনে মণিকন্দনের মাথা তো খারাপ হয়ে যায়, কারণ সেই দিনটা ছিল বুধবার, অর্থাৎ তার পরের দিনই তার মা বাবা ফ্ল্যাটে ফিরছে। ফ্ল্যাটে ফিরে তার মা বাবা যদি দীপার লাশটি দেখতে পেয়ে যায় তাহলে তার তো আর বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই সে ভাবতে থাকে এবার দীপার লাশটিকে কি করা যায়। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে সোজা যায় একটি সুটকেসের দোকানে। তারপর একটি সুটকেস কিনে নিয়ে আসে। সুটকেসটি নিয়ে এসে সে দীপার লাশটিকে 32 টুকরো করে এবং সেই সুটকেসে ভরে দেয়। এরপর সেই সুটকেসটি পাশের একটি কনস্ট্রাকশন সাইডে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। সুটকেসটি ফেলে দিয়ে মণিকন্দন ভেবেছিল সব প্রবলেম সমাধান হয়ে গেছে, এবার সে আর ধরা পড়বে না।
কিন্তু এখানেই তো সে সবচেয়ে বড় ভুল করে ফেলেছিল। এদিকে দীপার ভাই প্রচন্ড টেনশনে পড়ে যায়। সে ভাবে তার বোন ঠিক কোথায় আছে। গত রাত থেকে তার কোনো খবর নেই, সে বাড়ি ফিরছে না। সে কয়েকবার দীপার ফোনে কল লাগায়, কিন্তু ফোনটি বারবার সুইচ অফ বলছিল। এরপর সে দীপার ফোনটি ট্র্যাক করতে শুরু করে। আইফোনে ফাইন্ড মাই ডিভাইস নামের একটি ফিচার আছে, তার সাহায্যে দীপার ফোনটি ট্র্যাক করে। আর ট্র্যাক করার সময় থোরাইপাক্কাম পর্যন্ত জায়গায় দীপার লোকেশন দেখাচ্ছিল, যেখানে মণিকন্দন থাকতো। এরপর দীপার ভাই সেখানে যায় এবং সেখানকার পুলিশ স্টেশনে রিপোর্ট লেখায়। আর এরপর পুলিশ দীপার খোঁজ করতে শুরু করে। তখনই ঘটে আরেকটি ঘটনা। সেই কনস্ট্রাকশন সাইট যেখানে মণিকন্দন সুটকেসটি ফেলে দিয়ে এসেছিল, সেদিক দিয়ে এক লোক যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে সেই সুটকেসের উপর। সে দেখতে পায় সেই সুটকেস দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তখনই সে পুলিশকে ফোন করে সবটা জানায়। পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যায়। এরপর যখন পুলিশ সুটকেসটি খোলে, তখন তার ভেতর থেকে বেরোয় লাশের অনেকগুলো টুকরো। এই দৃশ্য দেখে পুলিশরা তো আগে দীপার ভাইকে খবর দেয়, বলে যে একবার এসে দেখে যাও এটি তোমার বোন কিনা। তার ভাই সেখানে গিয়ে দেখে চিনতে পেরে যায় যে হ্যাঁ, এটা তারই বোন দীপা। এরপর পুলিশরা তদন্ত করতে শুরু করে যে কে দীপাকে খুন করেছে। তারা সেই জায়গার সমস্ত সিসিটিভি চেক করে এবং একটি সিসিটিভিতে স্পষ্ট দেখা যায় একটি লোক একটি সুটকেস নিয়ে সেই কনস্ট্রাকশন সাইটের দিকে যাচ্ছে। এই দৃশ্য দেখে পুলিশরা আশেপাশের সকলের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এটি মণিকন্দন, এবং তারপর পুলিশ মণিকন্দনকে হেফাজতে নিয়ে যায়। পুলিশরা দীপার ফোনটিও ভালো করে চেক করে আর জানতে পারে দীপার ফোনে লাস্ট মণিকন্দনের কল এসেছিল। এরপর পুলিশরা মণিকন্দনকে কিছু জিজ্ঞাসাবাদ করে এবং খুব সহজেই মণিকন্দন সবকিছু স্বীকার করে নেয়। এরপর মণিকন্দনকে অ্যারেস্ট করা হয় আর দীপার দেহের টুকরোগুলো পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং তারপর তার ফ্যামিলির কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়। একটি 23 বছরের ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট তার পরিবার তাকে বাড়িতে রেখে কদিনের জন্য বাইরে গিয়েছিল, আর তার মধ্যেই তাদের সন্তান এসব করে জীবনটাকে শেষ করে দিল। তার জীবনটা কত সুন্দর হতে পারত, কিন্তু একটিমাত্র ভুল সিদ্ধান্ত, সেই মেয়েটিকে ফ্ল্যাটে ডেকে আনা, এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। তো সবশেষে আপনাদের একটি কথাই বলতে চাই, 18 থেকে 23 বছর পর্যন্ত বয়সকালে আমাদের অনেক চিন্তা ভাবনাই আসে, অনেক কিছু করার ইচ্ছে জাগতে পারে, কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনাদের সুন্দর ভবিষ্যৎটা এক নিমেষে শেষ হয়ে যায়। কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এসব ভেবেচিন্তে তারপরের পদক্ষেপ নেওয়া উচিত। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আবারও দেখা হবে এরকমই একটি ক্রাইম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সানডে অ্যালার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।